হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে যে যখনই দেখবেন কোনো বিশাল সাকসেসফুল ছবি আসে যেটা ওয়েস্ট বেঙ্গলে মানুষে প্রচুর গিয়ে দেখছে হলে, এরকম ফেনোমেনা যখনই হয় তখন বাংলা সিনেমা প্রচুর গালাগালি খায় যে বাংলা সিনেমা তো এই ধরনের ছবি বানাতে পারছে না। বাংলা সিনেমা যখন বেরোয় তখন লোকে বলে যে বাংলা ছবি লোকে দেখতে আসছে না, কই অডিয়েন্সের কাছে তো টাকাও আছে, তারা তো দেখতে যাচ্ছে এই ছবিগুলো। তো এই ধরনের জওয়ানের ক্ষেত্রে হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই, লোকে বলছিল যে জওয়ানের মতো ছবি কেন বাংলা বানাচ্ছে না ইত্যাদি, এই ধরনের কথা উঠেছিল। সেম জিনিসটা ধুরন্ধরের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। তো ধুরন্ধরের মতো ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে আদৌ বানাতে পারবে? যদি পারছে না, কেন পারছে না, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো লেটস স্টার্ট। সব থেকে প্রথম কথা হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি কি ধুরন্ধরের মতো ছবি বানাতে পারবে? কথাটা হচ্ছে না। সোজা কথা হচ্ছে না, পারবে না। তার কারণটা কি? প্রথম কারণ হচ্ছে বাজেট। এবার লোকে বলবে হ্যাঁ বাজেটের দোহাই দিচ্ছ। বাজেটের দোহাই অ্যাকচুয়ালি দিচ্ছি বিকজ এই ছবিটা যদি আপনি দেখেন, এইটা কিন্তু রাইটিংয়ের থেকেও বেশি ডিপেন্ড করছে এক্সিকিউশনের উপর। এটা ডিরেক্টোরিয়াল ফিল্ম। এবার আপনাদেরকে ডিফারেন্সটা বলছি। ধরুন দৃশ্যম, মালায়ালাম দৃশ্যম ছবিটা, এটা কিন্তু একটা রাইটিং বেসড ফিল্ম। এটা কিন্তু মেকিংটা এক্সট্রাঅর্ডিনারি নয়, মেকিংটা খুব সিম্পল, কিন্তু আপনার ডিরেক্টরি মানে রাইটিং লেভেলে, স্ক্রিপ্ট লেভেলে যে টুইস্ট টার্নস, যে জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে, সেইটা কিন্তু দৃশ্যম অসাধারণ করছে। তো দৃশ্যম হচ্ছে একটা রাইটিং লেভেলের ফিল্ম, খুব ভালো একজন রাইটার লিখেছে, সেটা রাইটিং লেভেলের ফিল্ম। আর ধুরন্ধর হচ্ছে একটা এক্সিকিউশন বেসড ফিল্ম, যেখানে কিন্তু এক্সিকিউশনের উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে। গল্প আপনার ধরুন এই যে গল্প, যে একটা 26/11 অ্যাটাক হয়েছিল, তার জন্য ইন্ডিয়া রিটালিয়েট করছে, বিভিন্ন অ্যাটাকার যারা পাকিস্তানে লুকিয়ে রয়েছে তাদেরকে গিয়ে মারছে। এই সেম টাইপের ছবি কিন্তু বলিউড আজ থেকে 10 বছর আগে বানিয়ে ফেলেছে। 2015-তে ফ্যান্টম বলে একটা ছবি এসেছিল, কবির খান করেছিল সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফকে নিয়ে। সেই ছবিটা খুবই ওয়েল মেড ফিল্ম, প্রচণ্ড আন্ডাররেটেড। সেই ছবিটা বক্স অফিসে সেই সময় ফ্লপ করে, ঠিক আছে। ইভেন যদি দেখেন এই যে এসপিওনাজ নিয়ে যত বলিউড যে ছবি বানিয়েছে বিফোর ধুরন্ধর, সেগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লেভেলে পারফর্ম করেনি। ইভেন বেবি, যেটা দারুণ একটা সিনেমা, পরবর্তীকালে লোকে প্রচুর দেখেছে, সেই বেবি কিন্তু ম্যাসিভ কিন্তু হিট হয়নি। মানে তার আগের বছর 2014-তে আমার মনে হচ্ছে অক্ষয় কুমারের হলিডে এসছে, সেটা কত ব্যবসা করেছে, 100 কোটির উপরে করেছে। অক্ষয় কুমারের অন্য ছবি ভালো ব্যবসা করেছে। বেবি কিন্তু এত ভালো ছবি হওয়া সত্ত্বেও 100 কোটি টাকা কিন্তু ইন্ডিয়া নেট কালেকশন করতে পারেনি। আপনারা গুগল করে বলিউড হাঙ্গামার এতে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখে নিতে পারেন। তো বেবিও কিন্তু ডি ডে অসাধারণ এসপিওনাজ ফিল্ম ছিল, সেটাও কিন্তু ফ্লপ ছবিই ছিল। মাদ্রাস ক্যাফে, সেটাও কিন্তু মারাত্মক যে হিট ছবি সেটা নয়, সেটাও কিন্তু আন্ডার পারফর্ম করেছে, চলেনি সেইভাবে। তো বলিউডে এই রিয়েলিস্টিক বেসড যে স্পাই ফিল্ম ধুরন্ধরের আগে কিন্তু সেইভাবে, মানে এই সেম টাইপের গল্প থাকলেও সেগুলো কিন্তু চলেনি, এবং সেগুলো ভালো ছবি হয়েছিল তা সত্ত্বেও কিন্তু চলেনি, ঠিক আছে। এটা কিন্তু খালি গল্পটার জন্য কিন্তু চলছে না, বা স্ক্রিপ্টটার জন্য চলছে না। এই রাইটিং লেভেল ফিল্ম কিনা সেটাই বোঝাবার জন্য এক্সাম্পলগুলো দিলাম। এটা কিন্তু অনেকটা বেশি দাঁড়িয়ে আছে মেকিংয়ের ওপর। এখানে কি কি পপুলার হচ্ছে ভেবে দেখুন। ধুরন্ধরে যে পপ কালচারের এক্সিস্টিং মিউজিককে ইউজ করছে, সেটা প্রচণ্ড হাই দিচ্ছে। অ্যাকশন রয়েছে নেক্সট লেভেলের, ঠিক আছে। বিশাল একটা এক্সটেন্সিভ ওয়ার্ল্ড বিল্ডিং রয়েছে, ঠিক আছে। তার সাথে পারফরমেন্স, অবশ্যই রণবীর সিংয়ের পারফরমেন্স বলুন, ফার্স্ট পার্টে অক্ষয় খানের পারফরমেন্স, সেগুলো তো রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ছবিটাকে পুল অফ করে দিচ্ছে। ডিরেক্টোরিয়াল যে ক্রাফট ইত্যাদি, সেগুলো দিয়ে পুল অফ করে দিচ্ছে। ইট ইজ নট অ্যাবাউট দ্য স্টোরি, ইট ইজ অ্যাবাউট দ্য স্টোরি টেলিং, ইট ইজ অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। এবার যখনই বাংলায় আপনি চলে আসবেন, যেখানে আপনি এক্সিকিউশন বেসড ফিল্ম এরকম করবেন ধুরন্ধরের মতো, সেখানে প্রবলেম কী হবে? ধরুন অ্যাকশন আমাদের এখানে এত কম দিনের মধ্যে, এই ছবিটা, এই ধরনের ছবি কমসে কম 70-80 দিন, 100 দিনের নিচে শ্যুট করাই পসিবল নয়। তো সেই লজিস্টিক্স আমাদের এখানে নেই, সেই বাজেট এখানে নেই। তো এরকম অ্যাকশন, ধরুন যে অ্যাকশনটা লোকের খুব ভালো লাগছে, যেটা ডকে লাস্টে হচ্ছে, পুরো একটা 22 মিনিটের স্ট্রেচ আছে লাস্টের অ্যাকশনটা, ওই মুরিদকে মাদ্রাসার মধ্যে থেকে বেরিয়ে ডক অব্দি যে ফাইটটা চলে, ইট ইস আ 22 মিনিট স্ট্রেচ। আপনারা যদি দেখুন, অ্যাকশন ডিরেক্টরের ইন্টারভিউ বেরিয়ে গেছে, অ্যাজাজ গুলাব ইন্টারভিউ দিয়েছে। দে হ্যাভ শর্ট দ্য অ্যাকশন ফর লাইক 20 days, যার মধ্যে খালি ওই অর্জুন রামপালকে ওই যে তেলের কন্টেনারে চোবাচ্ছে, ওইটা 3 দিন ধরে শ্যুট করেছে। তার আগে প্র্যাকটিস হয়েছে, প্রি ভিজুয়ালাইজেশন হয়েছে। তো এর যে প্রি প্রোডাকশন প্রসেসটা এবং এই যে শুটিং প্রসেসটা, যতটা দিন লাগবে, সেই এক্সিকিউশনটা এখানে পসিবলই নয়। অতটা টাইম কোনো প্রডিউসার ওই টাকাও লাগাবে না, কেউ ওটা কিছু করবে না। তো আপনি ওই অ্যাকশনটা করতেই পারবেন না। পপ কালচারের গান বিভিন্ন জায়গায় ইউজ করা, ঠিক আছে, যেটা লোকেশ কানাকরাজও করে থাকে, অনেকে করে থাকে। তামিলে তো অনেকেই করেছে আগে, এখন আদিত্যদার হিন্দি সিনেমার ক্ষেত্রে খুব ভালোভাবে করলো। আগে দেখবেন সন্দীপ রেড্ডি বাঙ্গাও করেছিল অ্যানিমালের ক্ষেত্রে। এবার এটার জন্য আপনাকে কী করতে হবে? রাইটস নিতে হবে। এবার বলিউড সিনেমার কাছে যেহেতু টাকা আছে, তাই জন্য ওরা এই রাইটসগুলো যখন তখন কিনে নিতে পারে। এই যে পাকিস্তানের গান হাওয়া হাওয়া, সেটা ব্যবহার করেছে, তার জন্য 45 lakhs হি হ্যাজ পেড টু দ্যাট পাকিস্তানি সিঙ্গার আদিত্যধার। আপনারা দেখুন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেই পাকিস্তানি সিঙ্গার নিজে বলেছে যে আমাকে টাকা ট্রান্সফার করেছে। এবার আপনি যদি একটা এক্সিস্টিং এরকম পপ কালচারের মিউজিককে ইউজ করতে যান, আপনি এখানে বাংলা ক্ষেত্রে রাইটসই নিতে পারবেন না।
মানে ওই টাকাটা আপনি মানে ইনভেস্টই করতে পারবেন না, সেইটা আপনাকে প্রডিউসার পারমিটই করবে না, বিকজ তার কাছেও টাকা নেই। তো সেই জিনিসপত্র আপনি করতে পারবেন না। তারপরে ধরুন এই যে এক্সটেন্সিভ ওয়ার্ল্ড বিল্ডিং, যে ডিটেলে পুরো ওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে ধীরে ধীরে, ফার্স্ট পার্টটা তো ওয়াজ মোর অফ এ স্লো বার্ন, ধীরে ধীরে জিনিসপত্র দেখাচ্ছে, ইনফরমেশন হেভি। এবার আমাদের এখানে কি রিসার্চ বেসড কাজ হয় না? আমাদের এখানে প্রচুর ছবির মধ্যে দেখবেন প্রচুর রিসার্চ থাকে, দেখবেন আমাদের এখানেও প্রচুর গোয়েন্দা গল্পের মধ্যে বা এই অ্যাডভেঞ্চার ফিল্মের মধ্যে যেগুলো হয় সেগুলোর মধ্যে প্রচুর ইনফরমেশন থাকে। তো রিসার্চ সেখানেও করে, কিন্তু সেখানে কি হয়ে যায়, ইনফো ডাম্পিং হয়ে যায়, মানে ইনফরমেশনটা ভার্বালি বলে দিচ্ছে বা জাস্ট ইনফরমেশন বলে যাচ্ছে, ভার্বালি বলে যাচ্ছে বিভিন্ন সিনের মধ্যে। তো এইটা তো আপনাকে মজা দেবে না। তো আপনাকে যদি ওয়ার্ল্ড বিল্ডিং বা রিসার্চটা দেখাতে হয়, যেটা আদিত্যদার করেছে, আপনাকে সেটা সিনেম্যাটিক্যালি দেখাতে হবে। তার জন্য আগেন এই যে ধরুন আননোন গানম্যানের যে চ্যাপ্টারটা আছে পার্ট 2 এর মধ্যে, সেখানে যে এতগুলো লোককে মারছে, করছে, কত শর্টস নিয়েছে বলুন তো। আগেন ওই যে লজিস্টিক্স বেড়ে যাচ্ছে, প্রচুর দিন ধরে শ্যুট করতে হবে। আর এই যে এক্সটেন্সিভ ওয়ার্ল্ড বিল্ডিং, ধীরে ধীরে এক একটা সিন দেখিয়ে দেখিয়ে প্রত্যেকটা ভিলেন, তার ব্যাক স্টোরি ইত্যাদি, এই যে এত বড় দুটো ছবি বানানো দুটো পার্টে, ঠিক আছে, এই রান টাইম, আর এক একটা ছবির এতটা রান টাইম, এটা আপনার মনে হয় এখানে কেউ অ্যালাউ করবে? এটা খালি প্রডিউসার খালি নয়, কিন্তু এক্সিবিটার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে কেউ আপনাকে অ্যালাউ করবে না, ঠিক আছে। এখানে বড় রান টাইম করলেই বলে ছোটো করে দাও, নাহলে শো দেবে না আপনাকে, ঠিক আছে। তো সেই জিনিসটাও আছে। এবার সব থেকে বড় কথা হচ্ছে হিরো, ঠিক আছে। এখানে কোন হিরো আছে? যখন ধরুন বাংলা ছবি চলতো, ঠিক আছে, কমার্শিয়াল ছবি, আমি রিসেন্ট পাস্টের কথা বলছি, আমি সেই মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় ওই যুগে যাচ্ছি না, ওদের ডেফিনেটলি ক্যালিবার ছিল। কিন্তু কথা হচ্ছে আপনি লাস্ট কিছু বছরে কোনো হিরো বলুন যে এই লেভেলে পারফরমেন্সটা দিতে পারবে, তাকে একটা প্রজেক্টে পুরো ডেডিকেটেডলি এত বছর ধরে এইটাতেই কাজ করছে, এরকম লেভেলে পারফরমেন্স দিচ্ছে, সেই টাকাটাও সে পরবর্তীতে পাচ্ছে। আচ্ছা, রণবীর সিংয়ের ক্ষেত্রে বলে রাখি, সে কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আপফ্রন্ট ফিজ নেয়নি, সে কিন্তু স্টুডিওকে উল্টে নিজে টাকা লাগিয়েছে। তো সেই যে ডেডিকেশন, ঠিক আছে, এবং একটাই প্রজেক্টের পিছনে পড়ে থাকা, এবং তো সেই মেন্টালিটির লোকজন এখানে কোথায় আছে? এখানে নেই, ঠিক আছে। এখানে লোকের মেন্টালিটি হচ্ছে অক্ষয় কুমারের মতো, যে আগে ভাই টাকা তুলে নেবো। এই যে দেখবেন 8/10 তসফিরের যে প্রডিউসার, কদিন আগে ইন্টারভিউতে বলেছে অক্ষয় কুমার প্রথমে শুরু করে একটা ফিগার দিয়ে তারপরে বাড়িয়ে নেয়। এখানেও এই ধরনের জিনিসপত্র হয়, ঠিক আছে। আগে লোকে ভাবছে টাকা নেবো, পালিয়ে যাবো, তো এই মেন্টালিটি। তো আপনি এরকম হিরোও পাবেন না, এই লেভেলে পারফরমেন্সও পাবেন না, এই লেভেলে অ্যাক্টার্স, এবং এই ডেডিকেশন, এই টাইমিং, এগুলো পাবেন না। এগুলো তো হলো হচ্ছে ইন্ডাস্ট্রি সাইডের প্রবলেম, মেকিং সাইডের, মেকার সাপ্লায়ার সাইডের প্রবলেম আর কি, যেগুলোর কারণে আর কি এরকম ছবি চার্ন আউট করতে পারছে না মেকিংটার উপর। সেকেন্ড একটা কারণ হচ্ছে যে রিজনাল ছবি পক্ষে এই যে জনারটা অ্যাটেম্প্ট করা, যেখানে পাকিস্তান, বালুচিস্তানের গল্প ইত্যাদি আসছে, এটা হিন্দি সিনেমার পক্ষে বানানোটা কম্পারেটিভলি ইজি, ঠিক আছে। ধরুন আপনি দেখাচ্ছেন যে আফগানিস্তানে ধরুন গল্পটা হচ্ছে, এবার আফগানিস্তানের ক্যারেক্টারগুলো হিন্দিতে কথা বলছে, ঠিক আছে, সেটা বিলিভেবল। যখন এই রিজনাল সিনেমা এগুলোকে অ্যাটেম্প্ট করতে গেছে এই জনারটাকে, যে একটু রিয়েলিস্টিক ওয়েতে আফগানিস্তানের গল্পটা চলছে বা পাকিস্তানে চলছে বা কিছু, জিনিসটা ছড়িয়ে গেছে। বিশ্বরূপম হচ্ছে তার বিগেস্ট এক্সাম্পল। বিশ্বরূপম সেকেন্ড পার্টটা তো পুরোপুরি ফ্লপ হয়েছিল, বাজে হয়েছিল, ওটাও দেখবেন দুটো পার্টের সিনেমা ছিল, এবং ফার্স্ট পার্টটা সিনেমা হিসাবে ভালো হয়েছিল। আপনারা বক্স অফিস ইন্ডিয়াতে গিয়ে চেক আউট করে দেখুন যে ওয়েদার বিশ্বরূপম ওয়াজ এ হিট অর ফ্লপ, দেখবেন ফ্লপ দেখাবে। তার কারণ হচ্ছে বিশ্বরূপম ছবিটাতে দেখাচ্ছে যে আফগানিস্তানে কাজ চলছে, মানে সিনেমাটা চলছে, কামাল হাসান রয়েছে, রাহুল বোস রয়েছে, জয়দীপ এলাহাবাদ, রাহুল বোস, এরা তামিলে কথা বলছে, পসিবলই নয়। অথেন্টিসিটিটা নষ্ট হয়ে যাচ্ছে কোথাও, একটা টাইমে অ্যারাবিকের ডায়লগস বলছে, আবার অন্য টাইমে তামিলে বলছে, তো এটা কী করে হতে পারে, ঠিক আছে। তো ওইটা রিজনাল সিনেমার পক্ষে পসিবল নয়। আচ্ছা, আরেক টাইপের সিনেমা রিয়েলিজম থেকে সরে গিয়ে, যেটা ওই স্পাই ইউনিভার্সের মতো, একটু জেমস বন্ড কাইন্ড অফ, একটু মিশন ইম্পসিবল কাইন্ড অফ ছবি, বিশাল বানাতে গেছিলো 2019-এ, অ্যাকশন বলে একটা ছবি, তামান্না ভাটিয়ার বিশাল ছিল, সুন্দর সি ডিরেক্টর ছিল, সেই ছবিটাও চলেনি, ডিজাস্টার হয়ে গেছে। আগেন ওই বিদেশের লোকেশনে যাচ্ছে, বেবিতে এরকম কি অথেন্টিক মনে হচ্ছে, টেরিস্টগুলোকেও যে মিলিউটা সব কিছু অথেন্টিক লাগছে, যে হিন্দিতে কথা বলতে পারে, সেটা রিজনাল সিনেমার পক্ষে ডিফিকাল্ট। একমাত্র তামিল সিনেমা থেকে সর্দার বলে কার্থির একটা ছবি আছে, সেইটা এই জনরার মধ্যে হয়েও হিট হয়েছে, পার্ট 2 আসছে, এবং সেখানেও যদি দেখেন ওরা এই যে স্পাইংয়ের ব্যাপারটা রেখেছে হচ্ছে একটা সাবপ্লট হিসাবে, মেন ভিলেন বানিয়েছে সেই কর্পোরেট ভিলেনকে, চাঙ্কি পান্ডে, সে একজন ইন্ডিয়ান, সে একটা কর্পোরেট একটা পাইপলাইন বানাতে চাইছে, সে ঘুরিয়ে দিয়েছে গল্পটাকে। এবং গল্পটা যখন শুরু হয় প্রথমে তামিলের মধ্যে পুলিশ ইত্যাদি প্রেজেন্ট ডেতে শুরু হচ্ছে, এসপিওনাজটা একটা সাবপ্লট হিসেবে আসে, তো ওটা খুব বুদ্ধি করে করেছিল বলে ওয়ার্ক করেছে। নাহলে কিন্তু দেখবেন যে এখানে যদি এরকম রিয়েলিস্টিক বেসড পাই ফিল্ম, কোনো ইন্ডাস্ট্রি কিন্তু, না পাঞ্জাবি ইন্ডাস্ট্রি বানাতে পারেনি, কেউ বানাতে পারেনি কিন্তু এখন অবধি খুব সাকসেসফুলি। মালায়ালাম একটা অ্যাটেম্প্ট করছে পেট্রিয়ট বলে, দেখা যাক কতটা সাকসেসফুলি করতে পারে। কিন্তু এর আগে তামিল সিনেমা যারাই করেছে, তেলেগু সিনেমাও করেছে কয়েকটাতে, একটাতেই সাকসেসফুল হয়েছে গুদাচারি, যেটা আদিবিশেষ, যেটা পার্ট 2 বানাচ্ছে। নাহলে কিন্তু অনেক ছবি হয়েছে ওখানে, ইভেন ওর ছবির বরুণ তেজ একটা ছবি করেছিল, ওটা চলেনি। তো এরকম কিন্তু বাকি রিজনাল ইন্ডাস্ট্রিও যে এই স্পাই জনরার মধ্যে যা অ্যাটেম্প্ট করেছে সেটা চলে না।
জাস্ট আপনি ভাবুন যে পাকিস্তানে ধরুন বাংলা ছবিতে হচ্ছে এরকম একটা গল্প ধুরন্ধরের মতো, পাকিস্তানের ক্যারেক্টাররা বাংলাতে কথা বলবে, আফগানিস্তানে ধরুন হচ্ছে বা বালুচিস্তানের ব্যাকড্রপে হচ্ছে, সেখানে কি বাংলাতে কথা বলবে ক্যারেক্টারগুলো? তো সেটা তো হতে পারে না, না? বা ধরুন দিল্লির অফিসার দেখা যাচ্ছে সে হিন্দিতে কথা না বলে বাংলাতে কথা বলছে। আর যদি আপনি দেখান যে অথেন্টিক্যালি ওই ল্যাঙ্গুয়েজটাই রাখেন, তাহলে তো ওটা বাংলা ছবি থাকছেই না। তো এই প্রবলেমটা একটা রয়েছে ল্যাঙ্গুয়েজের কারণে, যে কারণে কোনো রিজনাল মানে সিনেমাই আর কি জিনিসটাকে করতে পারে না অথেন্টিক্যালি, যখন রিয়েলিস্টিক জোনের মধ্যে কিছু বানায়, ধুরন্ধর জোনের মধ্যে বলছি। আর তাহলে বাংলাতে একমাত্র হতে পারে যদি আপনি গল্পটাকে বেসই করেন হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে, যে বাংলাদেশে এরকম কোনো একটা অপারেশন করতে যাচ্ছে, তবে একমাত্র অথেন্টিক হবে জিনিসটা, যে ওখানে ওই ভাষাটা ওরকমই, তাহলে আপনি ওই জিনিসটা একমাত্র করতে পারেন। এবং আই থিঙ্ক বাংলাদেশের ব্যাকড্রপে কিছু বইও লেখা হয়েছে বাংলাতে, এসপিওনাজ গল্প লেখা হয়েছে। অভিক অর্জুন দত্ত বলে একজন আছে, আপনার নিশ্চয়ই, ব্লু ফ্লাওয়ার সিরিজ খুব পপুলার হয়েছিল, তিনি একটা ওই বাংলাদেশের পটভূমিতে লিখেছেন, যেটা হচ্ছে ওই যে 24 সালে যে একটা স্টুডেন্ট প্রোটেস্ট হলো না, ওইটাকে ব্যাকড্রপ রেখে আর কি উনি লিখেছেন। আমার এখনো পড়া হয়নি, বাট শুনেছিলাম ওটার ব্যাপারে, জানি না কীরকম ভালো না খারাপ গল্প। তো ওরকম বাংলাদেশে ব্যাকড্রপ হলে একমাত্র জিনিসটা অথেন্টিক হবে। তো সাপ্লায়ার সাইডের প্রবলেম একটা হচ্ছে, রিজনাল ইন্ডাস্ট্রির ভাষার একটা প্রবলেম যেটা বললাম। এবার চলে আসে হচ্ছে ডিমান্ড সাইডের কী প্রবলেম, অডিয়েন্সের কী প্রবলেম আছে। অডিয়েন্স এই এখন বলছে তো যে ভাই ধুরন্ধরের মতো ছবি হলে আমরা দেখতাম, ধুরন্ধরের মতো ছবি হয়নি, তাই জন্য বাংলা সিনেমা আমরা কেউ দেখি না। এবার অডিয়েন্সেরও প্রবলেম আছে, যখন ভালো ছবি হয়, এই জোনের মধ্যে কিন্তু ছবি হয়েছে এবং ভালো ছবি হয়েছে, কিন্তু তখন কিন্তু দর্শক গিয়ে দেখেনি। এবং আজকে দেখুন, এই যে যখন ধুরন্ধর এত সাকসেসফুল হয়েছে, ফ্যান্টামের কথা কিন্তু উঠে আসছে, বা ডিডের কথা উঠে আসছে, বা বেবির কথা কিন্তু উঠে আসছে, কোথাও গিয়ে আবার লোকে কথা বলছে। কিন্তু আমি বলছি, দেবের একটা সিনেমা আছে কবির বলে, ঠিক আছে, যথেষ্ট টেকনিক্যালি ওয়েলমেড সিনেমা, ঠিক আছে, ইয়াসিন ভাটকাল ওকে ধরার গল্পটাকে থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছিল, ভালো সিনেমা, পারফরমেন্স ভালো, ছবিটার ওভারঅল যে বার্তাটা দেয় সেটাও খুব ভালো, মেকিং খুব ভালো, খুব ভালো সিনেমা। কিন্তু আমি দেখলাম না দেবের ইভেন কোনো ফ্যানও, এই যে ধুরন্ধর নিয়ে যখন এত কথাবার্তা হচ্ছে যে না অলরেডি দেব এরকম একটা ছবি বানিয়েছে, কেউ এটা মানে জাস্ট অ্যাকনোলজি করলো না, ইভেন ইনক্লুডিং হিজ ফ্যান্স, কেউ কিন্তু এটা নিয়ে বলেনি। তো অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ গুড ফিল্ম। আপনারা দেখুন, ওর শর্ট টেকিং থেকে শুরু করে সব কিছু বেশ ভালো, বাংলা ছবির থেকে খুব ডিফারেন্ট। এবং যখন রিলিজ করেছিল দেব, তখন প্রচুর প্রমোশনও করেছিল, এরকম নয় যে প্রমোশন করেনি কেউ জানতে পারেনি, কিন্তু সেই ছবিটা লোকে অ্যাকসেপ্টই করেনি। এবং পরবর্তীকালে ওই ছবিটা যদি অ্যাকসেপ্ট করতো, দেব তখন ভেবেছিল অপারেশন কেবিসি বলে একটা করবে, যেটা হচ্ছে কিষাণজিকে যে মারার যে এটা ছিল সেটাকে নিয়ে একটা ছবি করবে, বাট তারপরে সে একটা করেনি, শেলফ করে দিয়েছে, বিকজ ওটা ছবিটার কোনো রেসপন্স আসেনি। আচ্ছা, হলে নয় হিট হয়নি মানলাম, কিন্তু তার পরবর্তীতে টেলিভিশনে আসার পরবর্তীতে, ওটিটিতে আসার পরবর্তীতেও কিন্তু লোকে কিন্তু কথা বলেনি, ঠিক আছে। তো বাংলা অডিয়েন্স কি সবসময় ভালো ছবি, এই ধরে নিন ওই জনরা থেকে আমি সরে গিয়ে বলছি, একাডেমি অফ ফাইন আর্টস বলে যে ছবিটা এলো, সেই ছবিটা যেহেতু ব্যান খেয়েছিল, রিলিজ করতে পারছিল না, সেই জন্য একটা কন্ট্রোভার্সি হয়েছিল বলে কিছু লোকে ইনিশিয়ালি গিয়ে দেখেছে। কিন্তু সেই ছবিটা কি, মানে সেই ছবিটা তো অ্যাকচুয়ালি ডিজার্ভ করে যে 2 কোটি 2.5 কোটি টাকা কালেকশন, সেটা কি দিয়েছে অডিয়েন্স? তো আপনারা যারা কমপ্লেন করছেন, যারা ফেসবুকে লিখছেন যে গোয়েন্দা গল্প বানায়, ফ্যামিলি ড্রামা বানায়, ঠিক আছে, তো সেইটা ওয়ার্ক করে, সেটা অ্যাটলিস্ট একটা বেসিক ব্যবসা দেয়। যখন বানায় অন্য কিছু ডিফারেন্ট, তখন কেউ আসে না, কেউ, এটা সত্যি কথা, আসে না। এবং সেটা দেখুন, আমি খালি অডিয়েন্সের দোষ দিচ্ছি না, ইন্ডাস্ট্রির দোষ আছে যে অনেকগুলো খারাপ ছবি বানানোর পরে একটা ভালো ছবি বানালে তখন লোকে কী করে ট্রাস্ট করে আসবে, তার তো ট্রাস্ট আগে অনেকবার ভেঙেছে, তো সেটাও একটা ব্যাপার রয়েছে। কিন্তু অডিয়েন্স নিজের দিক থেকে একটু এফর্ট মারে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি অন্য ইন্ডাস্ট্রির দিকে তাকান, এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি, গুজরাটি ইন্ডাস্ট্রিও কিন্তু খুব অ্যাভারেজ ছবি বানিয়ে দেখবেন হিট দিয়ে দিচ্ছে বড়, বা মালায়ালাম সিনেমার ক্ষেত্রে হচ্ছে অনেক অ্যাভারেজ ফিল্ম, বা তামিলের ক্ষেত্রে অনেক অ্যাভারেজ ফিল্ম, সেগুলো বড় ব্যবসা করে ফেলছে, কিন্তু সেটা এখানে হচ্ছে না। তার কারণ হচ্ছে অ্যাজ এ সিস্টেম, একটা সিস্টেম হয়তো, যেটা একটা অভ্যেসের মতো, যে আপনি যাচ্ছেন সিনেমা দেখছেন, প্রত্যেকটা সিনেমাকে চান্স দিচ্ছেন। এবছর দেখুন তামিল সিনেমাতে সব ছোটো ছোটো ফিল্ম, অ্যাকচুয়ালি থাই কারাবির মতো ছবি, উইথ লাভের মতো ছবি, এগুলো হিট হয়েছে। বড় ছবি কিন্তু এখন অব্দি কিছু সেরকম আসেও নি, এবং সে বড় হিটও হয়নি, সামনে রয়েছে সব রিলিজেস, ওরা ইলেকশনের জন্য ওয়েট করছে। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে ছোটো ছবিগুলো যেগুলো অত প্রচার হচ্ছে না, সেগুলো কি কেন লোকে দেখছে, বিকজ একটা সিস্টেম আছে, রানিং সিস্টেম আছে, হল রয়েছে, সেই হলের অবস্থা ঠিক আছে, সব কিছু ছবি কন্টিনিউসলি চার্ন আউট হচ্ছে, সেই ছবি রিলিজ করছে, লোকের দেখার অভ্যেস আছে, তো লোকে সব ধরনের ছবিকে চান্স দিচ্ছে। এখানে কি হচ্ছে যে মেকার সাইডের সাথে অডিয়েন্স সাইডের যোগসূত্রটাই কেটে গেছে, একদম পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেছে, অ্যাজ এ সিস্টেম ফেল করে গেছে। হল নেই, কিছু নেই, অডিয়েন্স আসে না, ডিস্ট্রিবিউটাররা গিভ আপ করে দিয়েছে। একটা ডিস্ট্রিবিউটার কীরকম হয়, যে ছবি দেখে তার মেরিট অনুযায়ী ছবিকে শো দেয়, এখানে সেরকম হয় না, ঠিক আছে। এখানে যার পাওয়ার আছে সে শো পায়, ঠিক আছে। তো এরকমভাবে একটা সিস্টেম যদি চলছে, এবং তারপরে অডিয়েন্সেরও আগে গিভ আপ করে দিয়েছে পুরো জিনিসটার উপর, তো ইটস আ ফেলিয়ার অফ দ্য এন্টায়ার সিস্টেম। তো এইখানে আপনি ভালো ছবিও যদি বানিয়ে নেন, ধুরন্ধরের মতো ছবি বানিয়ে নেন, প্রথম কথা হচ্ছে এরকম স্ক্রিপ্ট কিন্তু এরকম যে নেই তা নয়, নিশ্চয়ই কেউ না কেউ ঘুরছে, কিন্তু সেটা প্রথম কথা গ্রিনলিট হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে না। আর যদি অ্যাপ্রুভ হয় কেউ বানিয়েও নেয়, ঠিক আছে, কোনো ভালো ছবি, সেটা অডিয়েন্স কোনো দিনও সাপোর্ট করে না,
সেই সময় কোনো দিনও সাপোর্ট দেখায় না, এটা কিন্তু ফ্যাক্ট হয়েছে। আপনারা আমার কথা বিশ্বাস না হলে আপনারা কবির সিনেমাটা একবার রিভিজিট করে দেখুন, আপনারা বিশ্বাস হয়ে যাবে। ডেফিনেটলি ধুরন্ধর লেভেলের অ্যাকশন ইত্যাদি ওই স্কেল নেই, স্বাভাবিক ব্যাপার, সেটা তো হবে না, কিন্তু যে গল্প, যে মেসেজিং, যে থ্রিল, যে টুইস্ট সব কিছু রয়েছে, ইট ওয়াজ আ ভেরি গুড মুভি। তো ধুরন্ধর 2 এর মতো কেন সিনেমা হচ্ছে না, সেটার অনেকগুলো কারণ আছে, প্রত্যেকটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম। আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।